এই কি চলতেছে? সোনা ১,২১,৩৭০ টাকা হয়ে গেছে। আর রূপো ১৬৪ টাকা গ্রাম হয়ে গেছে। মানে ১,৬৪,০০০ টাকা কেজি। আর যেহেতু বাংলা ভাষায় ভিডিও, সেহেতু বাংলাদেশের মানুষজনও দেখে। তো বাংলাদেশে গোল্ড প্রাইস ১,৬১,৩৪৬ টাকা। যে ২ টি গোল্ড প্রাইস বললাম সেগুলো ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার মূল্য। আর যেহেতু মার্কেট ওঠানামা করতেছে সেহেতু প্রাইস কিন্তু স্টেবল থাকবে না। অ্যান্ড এটা সবথেকে ক্রেজি চার্ট। দিস ইজ চায়নারা কতটা সোনা নিজেদের স্টক লেভেলে রেখেছে। চলছে, চলছে, চলছে। ২০২৪ এর মাঝামাঝি এসে ক্রেজি জাম্প। এখন এইসব কিছু চলতে, চলতে মায়ের সেই কথা মনে পড়ে গেল যে, "সোনা কিনে নাও বাবা, সোনা কিনে নাও, সোনা কিনে নাও, সোনা কিনে নাও।" অ্যান্ড আমি বলতাম, "মা, ইউ আর নট কুল লাইক কুল ইজ মিউচুয়াল ফান্ড, এসআইপি, ক্রিপ্টো। এইসব কিছুর কাছে সোনা ফালতু। নিজের কুল জিনিসে যদি ইনভেস্ট না করি তাহলে আর সব তো বোরিং। সোনা ইজ নট কুল মা।" আর সেই মা আজ আমাদের দেখাচ্ছে যে নিফটি 50 বিগত ১০ বছরে ১৩.৫% রিটার্নস দিয়েছে। আর গোল্ড বিগত ১০ বছরে ১৫%-এর থেকে বেশি রিটার্নস। এখন মা বলতেছে, "দেখেছো ডেটা? এখন কি বুঝতে পেরেছো বাবা?" এই ভিডিওতে বোঝার চেষ্টা করি যে সোনার উপর বাড়তেছে কেন? আপনার কি এই সময়ে কেনা উচিত হবে? আর যদি কেনা উচিত হয় তাহলে কোন, কোন পদ্ধতি আছে যার মাধ্যমে আপনি কিনবেন? সবথেকে ১ম এ অল্প একটু ফান্ডামেন্টালস, যে গোল্ড ইজ লাভড অ্যান্ড প্রেফার্ড। কারণ ফর দ্য লংগেস্ট টাইম ইন ওয়ার্ল্ড হিস্টোরি যখন মুদ্রা শুরু হয়েছিল তখন ওই মুদ্রার পিছে সোনা ছিল, গোল্ড ছিল। ফর এক্সাম্পল, যদি কাগজের পাতা যাতে $১০০ লেখা আছে সেটা তো আসলেই কাগজের পাতা, তাই না? কিন্তু সায়েন্টিফিক লজিক এটা বলে যে আমি $১০০ কাগজের পাতার পরিবর্তে আমি $১০০ সোনা তার কাছে জমাকৃত রাখলাম। সেটা একটা ব্যাংক হতে পারে, একটা লেনদেন ধাপ হতে পারে বা সরকারি সুরক্ষার কিছু। ভারতে যখন আমরা টাকার নোটে আরবিআই গভর্নর স্বাক্ষরের উপরে পড়ি যে আই প্রমিস টু পে দ্য বেয়ারার এ সাম অফ এক্স রুপিস, ওটা এক ধরনের প্রতিজ্ঞা যে এই মানুষ এতটা পরিমাণের কিছু আমার কাছে রেখেছে। এখন ওটা ১৯৭০ পর্যন্ত চলতে, চলতে এসেছে। যতটা পৃথিবীতে মুদ্রা ছিল অতটাই সোনা ছিল। অ্যান্ড দ্যাট বিকাম দ্য হিস্টোরিক্যাল রিজন। হয় সোনা মানুষজনদের ভালো লাগতো যদি ওটা মুদ্রাকে অ্যাকোয়ার না করতে পারত। যদি আপনার কাছে সোনা আছে তাহলে আপনি মুদ্রার সঙ্গে পরিবর্তন করতে পারবেন। আর যদি আপনার কাছে মুদ্রা আছে তাহলে আপনি সোনার সঙ্গে পরিবর্তন করতে পারবেন। ১৯৭১ এ এই বন্ধন যেটা আছে এটা একভাবে ব্রেক হয়ে গেছে। কিন্তু ইমোশনালি আমার কাছে মনে হয় অ্যান্ড অফকোর্স ফিন্যান্সিয়ালিও যে এই বন্ধন কোথাও ভাঙেনি। তো যখন এটা মনে হয় যে আমেরিকান মুদ্রা স্থির না, ব্রিটিশ পাউন্ড স্থির না, রাশিয়ান রুবেল স্থির না, চাইনিজ ইয়াং স্থির না, তো তখন সোনা কিনে নিই। কারণ সোনার সমস্ত পয়েন্টে মুদ্রার বিপরীত। আপনার সোনা আপনি যেকোনো মুদ্রার সঙ্গে পরিবর্তন করতে পারবেন। অ্যান্ড দ্যাটস হোয়াই ইউ উইল সি যখন পৃথিবী কোনো না কোনো সময় সংকটে পড়ে যায় তখন মানুষজন সোনা ক্রয় করা শুরু করে দেয়। ১৯৮০ তে সোনা $৮৫০ প্রতি আউন্স। তারপর প্রচুর বছর স্থির ছিল এই মূল্য। ২০১১ তে যে আর একটা জাম্প দিয়ে $১৯০০ প্রতি আউন্স। ২০২০ আসতে, আসতে সোনা মোটামুটি $২০৭০ হয়ে গেছে। ২০২৪ আসতে, আসতে $২৭০০ হয়ে গেছে। আর আজ এখন সোনার আউন্স $৩৬৫০ হয়ে গেছে। কিছু তো একটা পাগলামি চলতেছে ব্যাকগ্রাউন্ডে। বিশেষ করে যদি আপনি সাইকেল দেখেন যেগুলো অল টাইম হাইতে থাকে। ১ম এ সময় লেগেছিল ৩১ বছর। তারপর সময় লেগেছিল ১২ বছর। তারপর সময় লেগেছিল ৪ বছর। আর এখন সময় লাগতেছে কিছু মাস। শ্রিঙ্কিং রিকভারি পিরিয়ড টু হিট অল টাইম হাই এর অনেক বিষয়বস্তু আছে। ডিজিটাইজেশন অফ সোনা অনেক এক্সেসিবিলিটি বানিয়ে দিয়েছে। যে এখন আমি সোনার রেট, সোনার কয়েন, সোনার চেইন এইসব জিনিসপত্র নিয়ে তো আমরা এখানে ওখানে ঘুরতে পারি না। আলমারিতে লোকারে বেশি পরিমাণ রাখতে পারি না। You can buy digital gold whenever you want and sell it whenever you want. That's number 1. নাম্বার ২, সরকার, বিশেষ করে আমেরিকার। কারণ ও সবথেকে বড় মাল এই জিনিসের। মাল না, বাট লেটস সে দ্য বিগেস্ট প্লেয়ার ইন দিস। ও নিজের ইচ্ছা খুশি মতন মুদ্রা প্রিন্ট করতে পারে। ইফ ইউ থিংক অ্যাবাউট ইট, দ্য ইউএস ডেপ্ট, মানে আমেরিকা কতটা লোন নিয়েছে। দিস ইজ $৩৮ ট্রিলিয়ন অ্যাজ অফ অক্টোবর ২০২৫। এখন এই ডেপ্টের ইন্টারেস্ট, সুদ তো পরিশোধ করতে হয়, তাই না? যেমন আপনি আমি ঋণের সুদ দিয়ে থাকি যেকোনো লোনের
এখন এই ইন্টারেস্ট, এই সুদ যদিও পরিশোধ না করতে পারে, ইফ দে আর গোয়িং টু ডিফল্ট, তখন এরা কি করে থাকে? আরো মুদ্রা, আরো নোট এরা ছাপিয়ে দেয়। কারণ মুদ্রা টাকা যেকোনো সময় ছাপানো যেতে পারে। এখন আপনার কাছে তো মনে হচ্ছে আরে টাকা ছাপানো তো খুবই ভালো কথা। কারণ যত খুশি তত টাকা ছাপাবেন ততই ভালো। মোটেও না। এর কারণে ইনফ্লেশন হয়ে থাকে। কারণ মার্কেটে যদি শুধুমাত্র ৳১০০ থাকে অ্যান্ড উদাহরণ হিসাবে মনে করেন ১০ টা কলম আছে। আর প্রতিটা কলমের মূল্য মোটামুটি ৳৫ হবে। কিন্তু যদি মার্কেটে ৳১০০ হয়ে যায় ওই ১০ টা কলমের মূল্য, তাহলে প্রতিটা কলমের মূল্য ৳১০ করে বৃদ্ধি পেয়েছে। এর মানে যখন আপনি টাকা বৃদ্ধি করবেন তখন আপনি যে সমস্ত জিনিস কিনতে চাচ্ছেন, যে সমস্ত জিনিস আপনার প্রয়োজন, তার ডিমান্ডও আরো বেশি বৃদ্ধি পাবে। এখন আপনি বলতে পারেন, "ভাই, ৳১০০ র পরিবর্তে যদি আমি ৳২০০ মার্কেটে লাগিয়েছি, তো তখন ১০ টা কলমের জায়গায় আপনি ২০ টা কলম লাগিয়ে দেন।" এমনটা হতে পারে। কিন্তু প্রতিটা ভিন্ন ইন্ডাস্ট্রি ভিন্ন জায়গায় নেই। এর জন্য এটা সম্ভবপর হয় না। যতটা তাড়াতাড়ি আপনি টাকা ছাপাবেন, ততটা তাড়াতাড়ি আপনি জিনিসপত্র তৈরি করতে পারবেন না। তো ১০ টা কলমের জায়গায় হয়তো ১৫ টা কলম হয়ে গেছে। কিন্তু তবুও ওই ১৫ টা কলম ৳১০০ য় ক্রয় করা সম্ভব। এর মানে প্রতিটা কলমের মূল্য ৳৬ ৳৭ হয়ে গেছে। ১ম এ ওর মূল্য ছিল ৳৫। তো তেমন ইনফ্লেশনও ভালো কথা না, ভালো জিনিস না। কিন্তু মানুষজন বলে যে, যেকোনো মুদ্রার ওপর ভরসা নেই। আমরা খুব সহজে একটা ডিজিটাল অ্যাসেট কিনতে পারি। আর ওটা সারা জীবনের জন্য মুদ্রার ব্যাকআপ ছিল। আর আজ এখনো আছে। আর ওটা স্ক্যার্স ছিল। এট উইল প্রডিউস করা যেতে পারে না। কারণ গোল্ড অফকোর্স হ্যাজ টু বি মাইন্ড। তো তারপর ইট ক্যান বি এ ভ্যালুয়েবল ব্যাকআপ অ্যাসেট অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই আর উইটনেসিং রাইট নাও। আর তারপর চলে আসে রূপো। পিছনে দৌড়াতে ছোট ভাই। ২০২০ এ রূপো মোটামুটি ৳৪০,৫০০ প্রতি কেজি ছিল। ১ বছরেই বৃদ্ধি পেয়ে ৳৬৫,৪০০ হয়ে গেছে। আর আজ এখন আমি যেমনটা আপনাদের ১ম এ দেখালাম, ৳১,৬৪,০০০ কেজি হয়ে গেছে। মানে ৫ বছরে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। এতটা তো স্টক মার্কেট বা সবথেকে ভালো স্টক এমন রিটার্নস দেয়নি। কেন দেয়নি? কারণ রূপো ইউজ ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হ্যাজ ইনক্রিজড এ লট। ১০ বছর আগে রূপোর কন্ট্রিবিউশন টু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ওয়াজ অ্যাবাউট ৪৫%। টুডে ইট ইজ ইন দ্য রেঞ্জ অফ ৬০ বা ৬৫%। সোলার সেক্টরের উপর ব্যবহার হয়, ইলেকট্রিক ভেহিকলস এর উপর ব্যবহার হয়, স্মার্টফোনের উপর ব্যবহার হয়। বেস টেলিকম ইকুইপমেন্টস এর উপর ব্যবহার হয়, মেডিকেল ডিভাইসের উপর ব্যবহার হয়, ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমের উপর ব্যবহার হয়। তো যখন সমস্ত ইন্ডাস্ট্রিজ আলাদের ম্যানুফ্যাকচারিং এর উপর দরকার, প্রয়োজন, তো তখন মূল্য তো বৃদ্ধি পাবেই, এটা তো স্বাভাবিক। দেন ইরেসপেক্টিভ অফ কস্ট ওনাদের লাগবে। ওনারা এই রূপকে রিপ্লেস করতে পারবে না। ওনারা কখনো এরকম বলতে পারবে না যে, "আরে মূল্য বেড়ে গেছে, এখন দামি হয়ে গেছে, এখন আর আমরা কিনবো না।" ওদের বাধ্যতামূলক লাগবে, তো দে হ্যাভ টু ইউজ ইট। তো একটা মূল্য ইন ইলাস্টিসিটি চলে আসে যে যেকোনো দাম হবে রূপোর, আর আমাদের ওই দামে ওই রূপোকে কিনতেই হবে। অ্যান্ড দ্যাট ইজ এ বিগ ফ্যাক্টর ফর ড্রাইভিং আপ দ্য প্রাইস বিকজ ইফ দ্য ডিমান্ড অফ সিলভার। কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং রেশিও হয়ে থাকে দ্যাট আই ওয়ান্ট টু এক্সপ্লেইন টু অল অফ ইউ। সোনা আর রূপো রেশিও। কতটা রূপো আমাদের সোনা কিনে দিতে পারে? অ্যান্ড এইটাকে যদি আমরা আমেরিকান মেট্রিক সিস্টেমে শুনি, তো হাউ মেনি আউন্স অফ সিলভার ইজ রিকোয়ার্ড টু বাই 1 আউন্স অফ গোল্ড? বিগত ১০০ বছরের যদি আমরা এভারেজ দেখি, তাহলে ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি ৬৫ বা ৬৭ আউন্স অফ সিলভার টু বাই 1 আউন্স অফ গোল্ড। এটা অনেক নিচে নেমেও গিয়েছিল। মানে একটা সময় ভেরি আর্লি ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সোনা আর রূপো অলমোস্ট ইকুইভ্যালেন্ট সামর্থ্যে ছিল বা ভ্যালুতে ছিল। ইকুইভ্যালেন্ট তো বলতে পারি না, কিন্তু ভেরি ক্লোজ। তো এই রেশিও ছিল ১৫/১। মানে ১৫ আউন্স রূপোতে আপনি ১ টা আউন্স সোনা কিনতে পারতেন। তারপর ওটা বৃদ্ধি পেতে অ্যান্ড হিস্টোরিক্যালি যদি আপনি এভারেজ দেখেন, তাহলে ৬৭/১। ২০২০ এ এই রেশিও কতটা স্পাইক হয়ে গিয়েছিল জানেন? ১২৭/১। মানে ১২৭ আউন্স রূপোতে আপনি ১ টা আউন্স সোনা কিনতে পারতেন। তারপর অল্প একটু কম্প্রেশন দেখেছিলাম। কিন্তু আজ এখনো ২০২৫ এ যদি আপনি দেখেন, তাহলে দ্য রেশিও ইজ ক্লোজ টু ৯২/১।
মানে 92 আউন্স রূপো লাগবে 1 আউন্স সোনা কেনার জন্য। কিন্তু যদি আপনি এটাকে হিস্টোরিক্যাল রেশিও 67/1 এর সঙ্গে তুলনা করেন, তাহলে আপনি বলবেন এর মানে রূপো আন্ডার প্রাইসড হয়ে গেছে আর সোনা ওভার প্রাইসড হয়ে গেছে। কারণ ১ম এ তো আমরা কম রূপোতে সোনা কিনতে পারতাম। আর এখন আমাদের ওর থেকে বেশি রূপো লাগতেছে ওই একই সোনা কেনার জন্য। এর মানে রূপো খুবই কম দামি আর সোনা প্রচুর বেশি দামি। এই প্রশ্নের উত্তর আমি জানি না। হয়তো কেউই জানে না। কারণ অনেক মানুষ বলতেছে যে রূপো আন্ডার প্রাইসড আছে। রূপো নাকি এখনো ৩০-৩৫% নিজের মূল্য থেকে উপরে যেতে পারে। কিন্তু অনেক মানুষ আবার এরকম বলতেছে যে সোনা obnoxiously প্রাইসড হয়ে গেছে। সোনা হয়তো ২০ বা ২৫% এর কারেকশন নিয়ে নিচে চলে আসতে পারে। কিন্তু এই রেশিও এর অনেক বড় ইন্ডিকেটর ইকোনমিক স্ট্যাবিলিটিকে রিফ্লেক্ট করে। হিস্টোরিক্যালি যখনই ইকোনমিক্যালি আনস্টেবল এনভায়রনমেন্ট ছিল, তখন মানুষজন বেশি সোনার পিছে ছুটেছে। অ্যান্ড দ্যাট হ্যাজ মেড দ্য রেশিও গো আপ। তো এখন যদি এই রেশিও অনেক বেশি, অ্যাজ আই সে 92/1, দ্যাট মে বি অ্যান ইন্ডিকেটর অফ ইকোনমিক ইনস্টেবিলিটি। যে মানুষজন বলতেছে যে আমরা জানি না যে পৃথিবী কোথায় যাচ্ছে, অ্যান্ড আমরা সবাই দেখতেছি যে পৃথিবী কোথায় কি করছে। আমেরিকা এর এই টেরিফ, আমেরিকা চায়না এর একটা ভিন্ন খেলা, আমেরিকা ভারতের একটা ভিন্ন প্রতিদ্বন্দ্বিতা, ২ যুদ্ধ চলতেছে বিশাল বড়, বড়। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক অর্ডার অ্যান্ড অলসো পলিটিক্যাল অর্ডার ইজ কাইন্ড অফ ইন ডিস্ট্রেস। যে মানুষজন জানে না যে ৫-১০ বছরে প্রেডিক্ট কি করে করবে। হাউ ডু ইউ রিয়েলি মেক সেন্স অফ হোয়াটস হ্যাপেনিং এট দ্য জিওপলিটিক্যাল অ্যান্ড ফিন্যান্সিয়াল লেভেল? আর এই বিষয়বস্তুর পর আমরা শুধুমাত্র রিটেল ইনভেস্টরসই না, বরং সেন্ট্রাল ব্যাংকস, সরকার, শুধুমাত্র আমাদের সরকার না, সমস্ত দেশের সরকার সোনা রূপো ক্রয় করা, জমা করা শুরু করে দিয়েছে। আমি ভিডিওর ১ম এ গ্রাফ দেখিয়েছিলাম চায়নাদের। That graph is insane, right? If you are really think about it, যে on an average চায়নারা ২,৫০০ থেকে ৩,০০০ কেজি সোনা ক্রয় করত প্রতি বছর। সাইডেনলি মাত্র একই বছরে ইট ইজ গোয়িং আপ টু ৩০,০০০ থেকে ৪০,০০০ কেজি সোনা ক্রয় করতেছে। কোনো না কোনো কারণ তো একটা হবে, তাই না? কিছু তো খেলা একটা হবে। যার কারণে দ্যাট দে হ্যাভ ১০ গুণ বেশি দেয়ার ভ্যালু অফ গোল্ড বট। একই বিষয়বস্তু ইন্ডিয়াতেও। বাই দ্য ওয়ে, লুক অ্যাট দিস। ইন্ডিয়াস গোল্ড রিজার্ভ আর অ্যাপ্রক্সিমেটলি ৮৮০ মেট্রিক টনস অ্যাজ অফ সেপ্টেম্বর ২০২৫। ৬৯৫ মেট্রিক টন ছিল আমাদের কাছে ২০২০-এ, এখন আছে ৮৮০ মেট্রিক টনস। এটা সেপ্টেম্বর ২০২৫-এর কথা। ইন্ডিয়া টুডে ইজ দ্য 7-8 লার্জেস্ট গোল্ড রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের ভিতর ৭ নাম্বারে চলে এসেছে। ২০১৫-তে আমরা ১০ নাম্বারে ছিলাম। এই দেখেন, দিস ইজ দ্য গ্রোথ দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট, ইন্ডিয়াস গোল্ড রিজার্ভ মেট্রিক টনস। এখন এই রিটেল কাস্টমারদের তো এখনো হিসাবের ভিতর আনাই হয়নি। তো এই সমস্ত বিষয়বস্তু নিয়ে মনের ভিতর প্রশ্ন ওঠে যে সোনার উপর কি ইনভেস্টের উপযোগী এই সময়ে? আর যদি উপযোগী হয় তাহলে কি রূপে বা কি পদ্ধতিতে? আমার কাছে সবসময়ের জন্য মনে হয় যে সোনা ইজ ওয়ান অফ দ্য স্টেবল অ্যাসেট বা সেফ অ্যাসেট উই শুড হ্যাভ ইন আওয়ার পোর্টফোলিও। তো আমি বেশিরভাগ সময় এইটা বলেছি যে আপনি যদি চান তাহলে আপনি যে কোনো বয়সে, যদি আপনি ইয়াং তাহলে একটু কম পার্সেন্টেন্সে সোনাতে ইনভেস্ট করেন। আর যদি আপনি দক্ষ বা সিনিয়র সিটিজেন বা ৪০-৫০ বছর বয়সী, তাহলে আপনি একটু বেশি পার্সেন্টেন্সে সোনাতে ইনভেস্ট করেন। শুড বি অ্যালোকেশন টু সেফ অ্যাসেট। সেফ অ্যাসেট আপনার কি, কি হতে পারে? এফডি, ফিক্সড ডিপোজিট ইনভেস্টমেন্ট না। কিন্তু ওটা আপনার পিএফ হতে পারে, ইপিএফ হতে পারে, পিপিএফ হতে পারে, ন্যাশনাল পেনশন স্কিম হতে পারে, সোনা হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে। ইট অলমোস্ট ফিলস লাইক যে সোনা যদি দেখো সৌরভ, তাহলে বিগত ১০ বছরে ১৫% এর রিটার্নস দিয়েছে। তো সেফ তো অবশ্যই সেফ, অনেক বেশি পর্যন্ত সেফ। আর রিটার্নস এর দিকেও যদি দেখো তাহলে কি চমৎকার রিটার্নস আমাদের দিয়েছে। আপনি আপনার হিসাব নিকাশে সোনার রিটার্নস ৯ থেকে ১০% পর্যন্ত ধারণা করে চলেন। সেখানে ১৫% এর রিটার্নস দিয়েছে। নিফটি 50 কে পিছনে ফেলে দিয়েছে। অ্যান্ড আই স্ট্যান্ড কারেক্ট। আই রিয়েলি ফিল বিগত ৫ বছরে, ফিল না সরি, ডেটা ওয়াইজ বিগত ৫ বছরে, ১০ বছরে, ১৫ বছরে আর ২০ বছরেও কি হতগম্ভীর করা বিষয়
গোল্ড হ্যাজ বিটিন নিফটি 50 অল অফ দিস পিরিয়ড ৫ বছরে, ১০ বছরে, ১৫ বছরে আর ২০ বছরেও। অফকোর্স দ্য ডিফারেন্স ভেরিয়াস, বাট ইটস শকিং অ্যান্ড ক্রেজি, রাইট? যে সোনা আমরা মনে করতাম অনেক বোরিং একটা জিনিস, অনেক সেফ অ্যাসেট এটা। এতে যদি আমরা টাকা ইনভেস্ট করি তাহলে আমাদের কতই বা রিটার্নস দেবে। কিন্তু আমাদের সকল ধারণা ভুল। সুরক্ষা তো অবশ্যই, সুরক্ষা নিয়ে এখানে কোনো কথা হবে না। কিন্তু তারপর আবারও হায়ার দ্যান নিফটি 50 রিটার্নস। নিফটি 50 থেকে বেশি রিটার্নস দিয়ে দিয়েছে। মানে সোনা এখন আর সোনা নেই, সোনা মার্কেটে পুরো হিরো হয়ে গেছে। সো আই উইল স্টিল ইনসিস্ট যে আপনার একটা পার্সেন্টেজ অফ পোর্টফোলিও সোনাতে লাগানো উচিত। অ্যান্ড আই উড সে দ্যাট ইফ ইউ আর ইন ইউর ২০ বছর, যদি আপনি ২০ বছর বয়সী, তাহলে আপনার বেতনের মোটামুটি ১০% টাকা আপনি সোনাতে রাখতে পারেন। আর যদি আপনি ৪০-৫০ বছর বয়সী, তাহলে ইট কুড বি অ্যাজ হাই অ্যাজ ১৫% বা ২০% অফ ইউর টোটাল পোর্টফোলিও, মেবি ইভেন হায়ার, যদি এটা আপনার ভালো লাগে তাহলে। দ্য কোয়েশ্চেন ইজ হাউ ডু ইউ মেক ইট ইনটু অ্যান অ্যাসেট? নাম্বার ১, আই ডোন্ট বিলিভ ইন জুয়েলারি অ্যাজ অ্যান অ্যাসেট। মানুষ যতই বলুক না কেন, এট দ্য এন্ড অফ ইট জুয়েলারিতে অনেক বেশি লোকসান হয়ে থাকে। আপনার মেকিং চার্জেস থাকে, আপনার জিএসটি থাকে, আপনার পিউরিটি কনসার্নস থাকে। হ্যাঁ, তবে আপনি জুয়েলারি নিতে পারেন। কিন্তু ওই জুয়েলারিকে আল্টিমেটলি কোনো না কোনো পয়েন্টে ব্যবহার করা বা পুনরায় টাকায় রূপান্তরণ করা অতটাও সহজ হয়ে ওঠে না। ইনভেস্টমেন্ট বলে, বলে যে আপনি অত্যাধিক জুয়েলারি তৈরি করছেন, এটা কিন্তু ঠিক নয়। আপনার যেটুকু দরকার, আপনার শখের জন্য যেটুকু প্রয়োজন, সেটুকু আপনি তৈরি করতে পারেন। কিন্তু জুয়েলারিকে যদি আপনি জুয়েলারি চিন্তাভাবনায় নিয়ে নিজের সঙ্গে সত্য বলেন, তাহলে দ্যাট ইজ ওকে। ইনফ্যাক্ট প্রচুর মানুষজন এখন এটা রিলিজাইন করতেছে যে সোনার মূল্য এতটা বেড়ে গেছে যে এখন সোনার লোনও অনেক আকর্ষণীয় অপশন হয়ে উঠেছে মার্কেটে। অ্যাজ এগেইনস্ট টেকিং এ পার্সোনাল লোন। পার্সোনাল লোন আপনার কতটা? ১৪, ১৫, ১৬% এ পাওয়া যায়। সোনার লোন আপনার ১০-১২% এ পাওয়া যেতে পারে। আপনার সোনা বিক্রি করা লাগবে না। ইউ ক্যান ইজিলি পে জাস্ট দ্য ইন্টারেস্ট। প্রিন্সিপাল দেওয়া লাগবে না। কারণ প্রিন্সিপাল তো আপনার সোনাই, সেটা তো আপনার ফেরত চলে আসবে। অ্যান্ড অনস ইউ পে দ্য প্রিন্সিপাল, ইটস ওভার। তো আপনার ২,০০,০০০ টাকার সোনা আপনি বন্ধকে রেখে দিলেন। আর আপনি ওর পরিবর্তে ১,০০,০০০ টাকা বা ১,৫০,০০০ টাকা পেয়ে গেলেন। এখন আপনি ওই ১,৫০,০০০ টাকা শুধুমাত্র সুদ পরিশোধ করলেন নির্দিষ্ট সময় অনুযায়ী। আর যখন আপনার কাছে ওই সম্পূর্ণ ১,৫০,০০০ টাকা চলে আসলো, তখন আপনি ওর ১,৫০,০০০ টাকা পরিশোধ করে দিলেন। আর নিজের সোনা নিজের কাছে ফিরিয়ে নিলেন। সো ইওর জুয়েলারি ইজ ইনটেক। ইট এগেইন ইটস অলমোস্ট সেম লাইক লোন এগেইনস্ট মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড বিক্রি করার কোনো দরকার নেই। অ্যান্ড আপনার যে ইনভেস্টমেন্ট ইন দ্য মিউচুয়াল ফান্ড, দ্যাট ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য কোলাটেরাল ফর ইওর লোন। তো প্লিজ ডোন্ট থিঙ্ক অফ জুয়েলারি অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট। কিন্তু যদি জুয়েলারি আছে আর আপনার কোনো না কোনো কারণবশত লোনের প্রয়োজন, দেন ইউজ ইট অ্যাজ এ গোল্ড লোন collateral as against going for a personal loan or horse, a credit card loan or a money apps loans. The best way to buy gold or silver is digital gold, digital silver. আমার একটা মেয়ে বান্ধবী, আর বিশেষ করে মেয়েরা বেশি সোনাতে ইনভেস্ট করে, কারণ তাদের পছন্দের একটা জিনিস হলো এই সোনা। তো ও বিগত ২ বছরে প্রতি মাসে ডিজিটাল গোল্ডের একটা এসআইপি নিয়ে বসে আছে। শি ডাজ ইট থ্রু তানিশ, অ্যান্ড দিস ইজ নট এ এন্ডোর্সমেন্ট অর এ প্রমোশন, বাট শি চয়েস টু ডু ইট। কারণ তার কাছে মনে হয় যে সে কোনো না কোনো একটা পয়েন্টে এসে ওই সোনাকে জুয়েলারিতে কনভার্ট করতে পারে। আর যদি তা না হয়, তাহলে আই ক্যান অলওয়েজ সেল দ্যাট। তো ওটার ডিজিটাল গোল্ডের একটা এসআইপি চলতেছে, অ্যান্ড ইট ইজ উইথ এ জুয়েলার। সো দেয়ার ইজ অলসো সাম লেভেল অফ ফ্লেক্সিবিলিটি, যে আপনি ওকে কনভার্ট করতে পারবেন কি পারবেন না। ইউ ক্যান ডু ইট উইথ এনি অফ দ্য মানি অ্যাপ, হতে পারে সেটা পেটিএম, হতে পারে সেটা আইএনডি মানি। এগেইন, নান অফ দিস আর ইন্ডোর্সমেন্টস। আমার পছন্দের ইজ দ্য গোল্ড ইটিএফ, অ্যান্ড সোনার অনেক অনেক ইটিএফস আছে। দিস ইজ অ্যান ইটিএফ দ্যাট হ্যাজ বিন লঞ্চ বাই জিরোদা। তো জিরোদা এখন নিজেদের মিউচুয়াল ফান্ড আর ইটিএফসও লঞ্চ করে দিয়েছে। সো জিরোদা এর গোল্ড ইটিএফ আছে, অ্যান্ড অফকোর্স কেজি রিটার্নসও দিচ্ছে। বা 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 as you can see, like almost, যাই হোক। বাট ইভেন ইফ ইউ ওয়ার টু গো টু সে কয়েন, মানে জিরোদা কয়েনে আপনারা যাবেন, তারপর এখানে আপনারা এক্সপ্লোরে যাবেন অ্যান্ড গোল্ড সার্চ করবেন। তো এখানে প্রচুর অপশন সামনে চলে আসবে, অ্যান্ড
সো এসবিআই এর গোল্ড ফান্ড আছে, তারপর এইচডিএফসি এর গোল্ড ইটিএফস আছে, হুইচ ইজ এ ফান্ড অফ ফান্ডস, মানে ওটা ওই সমস্ত ইটিএফস এ ইনভেস্ট করে যে ফান্ড সোনাতে ইনভেস্ট করে। আর এক্সিস্টের গোল্ড ফান্ড আছে, অ্যান্ড দেয়ার আর ইটিএফস অ্যাজ ওয়েল, অ্যান্ড এসবিআই এর গোল্ড ইটিএফস, লেটস ক্লিক দ্যাট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য এসবিআই এর গোল্ড ফান্ড এক্সিস্ট লোড 1%, কিন্তু ওটা তখনই যখন 15 দিনের মাঝামাঝি বা আগে আপনি বিক্রি করে দেন, তাহলে 15 দিন পরে আপনার এক্সিস্ট লোড ইজ নীল, মানে বিক্রি করলে কোনো পেনাল্টি নেই। এক্সপেন্স রেশিও দেখেন কতটা কম, 0.1%, মানে যদি আপনি 100 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার 99.9 টাকা ইনভেস্ট হবে। এটা একদম সাধারণভাবে আপনাদেরকে বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে খুবই সহজ হয়, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ ডু ইট। যদি আপনি 5 বছরের রিটার্নস দেখেন তাহলে 20.55%, হুইচ ইজ রেডিকিউলাস, লাইক ইট ইজ বেটার দেন দ্য নিফটি 50 রেট অফ রিটার্ন ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। এইচডিএফসি গোল্ড ইটিএফ এর এক্সপেন্স রেশিও একটু বেশি, কারণ এটা ফান্ড অফ ফান্ড, এটা ওই ফান্ডে ইনভেস্ট করতেছে, তাহলে ওর এক্সপেন্স রেশিও একে টানতে হবে। বাট ইফ ইউ হ্যাভ টু, ইউ ক্যান গো ফর দ্য এসবিআই গোল্ড ফান্ড ইটসেলফ, হুইচ আই থিঙ্ক ইজ প্রিটি ডিসেন্ট, ইট ইজ নট গোয়িং টু বি লাইক এফডিআই। তো কখনো ওই ভুল করবেন না, কারণ আপনি দেখতে পাচ্ছেন দেয়ার উইল বি পিরিয়ড যখন এটা ডাউন হবে, দেয়ার উইল বি পিরিয়ড যখন এটা আপ হবে। সো ইট ডাজ বিহেভ আপ অ্যান্ড ডাউন। তো এর জন্য এটাকে আপনি স্টেবল ইনকাম হিসেবে ধরতে পারবেন না। ইউ উইল সি 2014 থেকে 2019 পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে অলমোস্ট ফ্ল্যাট, কোনো গ্রোথ নেই, সাইডওয়েজ চলেছে। সো ইউ ক্যান কনক্লুড যে সোনা রেগুলার রিটার্নস দিতে থাকে, ইট ইজ অনলি ওভার এ লং পিরিয়ড অফ টাইম, ওটা আপনাকে এভারেস্ট আউট একটা ভালো রিটার্নস দেবে বা হিস্টোরিক্যালি দিতে দিতে এসেছে, and that should be the basis for you to invest. The best form of gold investment is according to me Gold Beast, which is Nippon India ETF. Again, আবারও আমি আপনাদেরকে বাংলা ভাষায় বুঝিয়ে বলতেছি যে আমি যে সমস্ত কথা আপনাদেরকে বলেছি কোনোটাই প্রমোশন না, নো রিকমেন্ডেশন। এই যা বলেছি এর জন্য ওরা আমাকে একটি কানা করিও দেয়নি, তাদের কাছ থেকে আমি একটি টাকাও নেয়নি, কিন্তু আমি একে দীর্ঘদিন ধরে ইউজ করে আসতেছি, এর জন্য বলতেছি বা সাজেশন করতেছি আপনাদের কাছে। এগেইন দ্য সেম থিং, 1 বছর যদি আপনি দেখেন তাহলে খুব ভালো কনসিস্টেন্ট রিটার্ন, বাট ইট ইজ অ্যাবসোলুটলি লিকুইড, কারণ এটা ইটিএফ। আর ইটিএফ এর মানেই হলো এটা যে আপনি জাস্ট লাইক স্টকস, যে কোনো সময় আপনি একে কিনতে পারবেন, আবার যে কোনো সময় আপনি একে বিক্রি করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত স্টক মার্কেট খোলা আছে বা মার্কেট বন্ধ হয়নি। আনলাইক মিউচুয়াল ফান্ড যেগুলো শুধুমাত্র তাদের দিনের শেষে যেটা এনএবি আছে, নেট অ্যাসেট ভ্যালু, তাতে ক্রয় করা হয়, আপনি ওকে সঙ্গে সঙ্গে কেনা বা বেচা করতে পারবেন না। ইউ উইল সি ইটস AUM ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইফ নট দ্য লার্জেস্ট। তো মানুষজন অলমোস্ট 32,000 কোটি প্লাস টাকা গোল্ড বিসে লাগিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ বিকজ ইট হ্যাজ ডেলিভার্ড কনসিস্টেন্টলি ওয়ান অফ দ্য বেস্ট রেগুলার কনসিস্টেন্ট রিটার্নস হোয়েন ইটস কাম টু গোল্ড। সিলভার ইটিএফ প্রচুর ফ্যাসিনেটিং, অনেক নতুন নতুন প্রপার্টি আছে। সিলভার ইটিএফ 2022-এর আগে তো ইন্ডিয়াতে ছিলই না, 2022-এ প্রথম সিলভার ইটিএফ লঞ্চ হয়েছিল। সো নাও ইফ ইউ সার্চ ফর সিলভার ইউ উইল সি সাম অফ দেম। তো যেরকম এই নিফন ইন্ডিয়া আছে, আইসিআইসিআই পোটেনশিয়াল আছে, অ্যান্ড নিফন ইন্ডিয়া এক্সপেন্স রেশিও অনেকটা হাই আছে, অ্যান্ড এক্সিট লোড যেটা আছে সেটা 1%, কিন্তু আবার ইট ইজ ইউজুয়ালি অনলি ফর ফার্স্ট 15 দিন, 15 দিন পর ইটস আক্স লাইক নর্মাল। 5 বছরের যদি আপনি রিটার্নস দেখেন, সরি 5 বছর পর্যন্ত তো এখনো যায়নি, 3 বছরের রিটার্নস 36%, প্রায় 37%। এটা ওয়ান অ্যান এভারেজ বছরের রিটার্নস, এটা ওয়ান অ্যান এভারেজ টোটাল 3 বছরের রিটার্নস না, এটা ওয়ান অ্যান এভারেজ 3 বছরের রিটার্ন। বাট ইউ উইল সি ম্যাসিভ ফ্লাকচুয়েশন। তো এইরকম না যে আপনি ভাবছেন এফডি যেমন তেমন স্টেইং লাইন হবে, মোটেও না, মার্কেট অনেক ওঠানামা করবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু বি রেডি ফর দ্যাট, বিকজ ইউ উইল বি এক্সপিরিয়েন্সিং দ্য টার্মিয়াল অফ হোয়াট ইজ এ কমোডিটি মার্কেট। আইসিআইসিআই পোটেনশিয়াল সিলভার ইটিএফ সেমস এর এক্সপেন্স রেশিও অল্প একটু কম আছে, 0.12%, অ্যান্ড এক্সিট লোড 1%, কিন্তু শুধুমাত্র প্রথম 15 দিনের জন্য। এখন সতর্কতা হলো সোনা রূপো দুইটাই ভলেটালিটি এর আয়ত্তে আছে, এতেও ওঠানামা হবে, এটা ফিক্সড রিটার্নস অ্যাসেট না। স্টক মার্কেট যেরকম ওঠানামা করে তেমন এতেও ওঠানামা হবে,
এই ভলাটিলিটিকে বুঝতে পারা, জানা ও আয়ত্ত করা খুবই গুরুত্বপূর্ণ। ২০০৮-এ ফিন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল। আপনাদের ভিতর হয়তো অনেক মানুষই জানেন না আসলে কি হয়েছিল। কিন্তু ওই সময়েও অ্যাজ এক্সপেক্টেড সোনার মূল্য ক্রাশ করে গিয়েছিল। সাধারণত কি হয়? যখন স্টক মার্কেট ক্রাশ করে, তখন সোনার মূল্য একটা স্টেবল পয়েন্টে থাকে বা কখনো বেড়ে যায়। কিন্তু ওই সময় স্টক মার্কেট এতটা নিচে নেমে গিয়েছিল যে মানুষজনের কাছে ক্যাশ টাকার খুবই প্রয়োজন দরকার ছিল। দে হ্যাভ টু সেল হোয়াটএভার দে হ্যাড, সো দে স্টার্ট সেলিং দেয়ার গোল্ড হোল্ডিংস অর অ্যাসেট অ্যাজ ওয়েল টু মেক আপ ফর দ্য লসেস। কিন্তু অতটাই তাড়াতাড়ি যখন ওটা ক্রাশ করলো, তো তখন সোনার মূল্য স্টার্ট রিকভারিং। ২০০৮ থেকে ২০১১ এর মাঝামাঝি সোনা মোটামুটি ৩ গুণ বেড়ে গেল। রূপোয়ের ভলেটিলিটি সোনার থেকে অনেক বেশি, কারণ ছোট অ্যাসেট ইন টার্মস অফ মার্কেট সাইজ অ্যান্ড অলসো দ্য সাইজ দ্যাট পিপল অ্যাকোয়ার। তো হিস্টোরিক্যালি এটা দেখা হয়েছে যে সোনা যদি ১ ইউনিট নিচে নামে, তাহলে রূপো কখনো ২ বা ৩ ইউনিট নিচে নেমে যায়। মানে ২-৩ গুণ বেশি রূপো নিচে নেমে যায় সোনার থেকে। সাধারণত ওর যে রেশিও আছে সেটা ১.৫ বা ২। মানে সোনা ৫% নিচে নেমে গেলে রূপো ১০ বা ১৫% নিচে নেমে যাবে। তো এইবার আপনাদের কনক্লুশন কি? আপনাদের সোনা রূপো কেনা উচিত? অবশ্যই কেনা উচিত। প্রতিটা মানুষের পোর্টফোলিওতে ১০ থেকে ২০% এই স্টেবল অ্যাসেট থাকা উচিত। কি আপনাদের লামসাম ভাবে কেনা উচিত? আই ডোন্ট থিংক সো। কারণ কেউই জানে না যে এটা কতটা ওয়েল প্রাইস আছে, কতটা এটা ওভার প্রাইস আছে বা কতটা এটা আন্ডার প্রাইস আছে। জাস্ট লাইক স্টকস। আমার মতে একটা এসআইপি করেন ডিজিটাল গোল্ডের। ইট কুড বি ইন অ্যান ইটিএফ অ্যান্ড দ্যাট উইল বি দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। ইট কুড বি অফকোর্স ইন এ মিউচুয়াল ফান্ড, দ্যাট উইল বি এ গ্রেট ওয়ে টু ডু ইট। মাসের প্রথমের দিকে একটা তারিখে সেট করা অ্যামাউন্টে প্রতি মাসে টাকা লাগাতে থাকেন। মার্কেট যতই উপরে যাক না কেন, মার্কেট যতই নিচে যাক না কেন, মার্কেটের কাজ মার্কেট করুক। আপনার টাকা লাগানো কাজ আপনি টাকা লাগাতে থাকেন। কারণ ওভার দ্য পিরিয়ড ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছরের পিরিয়ডস, ইট ইজ এক্সপেক্টেড টু গিভ এ রিজনেবলি ভালো রিটার্নস জাস্ট অ্যাজ ইট হ্যাজ ইন দ্য পাস্ট। এরকম কোনো ইন্ডিকেশন নেই ফর আইদার সোনার উপতে বা এই ২ টা যে কমোডিটিস বা প্রেশার মেটালস, যেকোনো ডিমান্ড ফলের ভিতর দিয়ে যেতে হবে ইন্ডাস্ট্রিয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক্যালি, as well as financially, as well as geopolitically. These two precious assets or metals are meant to stay and could be a great addition to your portfolio. আশা করি আপনি উপকারিত হয়েছেন। দিস ইজ সৌরভ উইলিয়াম। ধন্যবাদ সবাইকে। Yeah, I know sometimes